যখনই এই গুজব ছড়িয়ে পড়েছে যে মেজর হাফিজ দল ত্যাগ করতে পারেন, এটি বিএনপির অভ্যন্তরে কিছু চাঞ্চল্য সৃষ্টি করেছে। বেশ কয়েকজন এমপি আমার সাথে যোগাযোগ করেছেন, তারা নতুনভাবে রাজনীতি করতে চান। আমি তাদেরকে নিরস্ত করেছি। আমার সাথে যোগাযোগ করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি অত্যন্ত সজ্জন রাজনীতিক। তিনি আমির খসরু মাহমুদ, ভারত থেকে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন, এবং এক পর্যায়ে আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান, তিনি আমার কাছে যোগাযোগ করে প্রকৃত ঘটনা জানতে চেয়েছেন। আমি তাদের সবাইকে নির্বাচনে 2 মাস আগেই বলেছি, এগুলো সরকারি প্রপাগান্ডা, অন্য ধরনের প্রপাগান্ডা, আমি বিএনপি ছেড়ে কোথাও যাব না। এই বয়সে আমার তো কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ নাই। 2 বার মন্ত্রী হয়েছে, আর কত? 6 বার এমপি হয়েছে জনগণের ভোটে, গুড এনাফ। আমার তো আর নতুন দলে যোগ দেওয়ার দরকার নাই, আমার কিংস পার্টি খোঁজার কোনো দরকার নাই। তাদেরকে বলেছি, তারা আশ্বস্ত হয়েছেন। আমি সংবাদ সম্মেলনে যে কথা বলেছি প্রত্যেকটি কথা রেখেছি। দলেও যায় নাই, নির্বাচনে অংশগ্রহণ করে নেই। এতদিন পরে এই যে 2টি পত্রিকা সেলিব্রিটি সাকিব আল হাসানকে জড়িয়ে আমার সম্পর্কে যে মিথ্যা কথা রচনা করেছে, এতে আমি অত্যন্ত মর্মাহত হয়েছি। দেশে কত অপকর্ম করে যাচ্ছে বর্তমান সরকার। একতরফা ডামি নির্বাচন করলো, এই সম্বন্ধে তো পত্রিকায় কিছু দেখি না। দেশের ব্যাংকিং খাতে ব্যাপক লুটপাট চলছে কয়েক বছর ধরে, এ সম্পর্কে এইসব পত্রিকায় তো কোনো রিপোর্ট দেখি না। সাগররুনি হত্যাকাণ্ডের কেন কুল কিনারা হচ্ছে না, এই সম্পর্কেও এই পত্রিকাগুলো যারা আমার বিরুদ্ধে বিষোদ্গার করে, সেখানেও কোনো কিছু দেখি না। আমার মনে হয়, আমার ধারণা জন্মেছে সরকারের অপকণ্ড, সরকারের বিভিন্ন অপকর্ম লুকিয়ে রেখে জনগণের দৃষ্টি অন্যত্র নিবদ্ধ করার জন্যে আমার বিরুদ্ধে এই বিএনএম সৃষ্টির কাল্পনিক কাহিনীর অবতারণা তারা করেছে। আমি নির্বাচন কমিশনে কাউকে পাঠাই নাই। মনোনয়নপত্র সংগ্রহ, নির্বাচনী আবেদনপত্র সংগ্রহ কিংবা এর তদবির করার জন্য কখনো কাউকে পাঠাই নাই। এই দল সৃষ্টি করেছে কয়েকজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, তারা আমাকে যোগ দেওয়ার অনুরোধ করেছে, আমার বাসায় এসেছে কয়েকবার। আমি সবসময় তাদের নিরস্ত করি। তারাও বলে যে আমি নাকি টাল বাহানা করেছি, যোগ দেই যোগ দেই যোগ দেই করে করেছি। এসব করার তো আমার প্রয়োজন নেই। 37 বছর রাজনীতি করছি, আমার এলাকার যে গরু বাছুর কার কয়টা আছে সেগুলো আমি জানি। আমার তো কিংস পার্টিতে যোগ দেওয়ার দরকার নেই। তাদেরকে তাই বলেছি যে রাজনীতি যোগ করতে হয়, নিজের নির্বাচনী এলাকা সৃষ্টি করে সেখানে গিয়ে আগে থেকে 2-4 বছর আগে থেকে কাজ করো। এই কিংস পার্টিতে যোগদান আমার দ্বারা সম্ভব হবে না। অনেকে বলে এই যোগ না দেওয়ার কারণেই আমাকে মিথ্যা মামলায় কারাদণ্ড দেওয়া হয়েছে। জেলখানায় ডিভিশন পাই নাই, কোর্ট যদিও দিয়েছিল। এসব নিয়ে এই ধরনের কল্পকাহিনী ফাঁদার কি আছে? আমি তো নিজেই বলেছি যে আমাকে অ্যাপ্রোচ করেছে, যাই নেই। 2 মাস আগে বলেছি নির্বাচন করব না, এলাকাবাসীর সাথে আলাপ করে অবসর গ্রহণ করব। এসব বলার পরেও এই 4 মাস পরে এই ধরনের কাহিনী সৃষ্টি করা অত্যন্ত অবমাননাকর। সাকিব আল হাসান কে হেয় করার, উৎসাহ রটনা করার চেষ্টা না করে তরুণদেরকে বলবো সাকিব আল হাসানের মতো একজন খেলোয়াড় হয়ে দেশের মুখ উজ্জ্বল করুন। আমি ওই দেশের একসময় সেরা ক্রীড়াবিদ ছিলাম। বিশ্ব ক্রীড়া সংস্থা ফিফা আমাকে 20 শতাব্দীর সেরা ফুটবলার হিসাবে একটি পদক দিয়েছে। তাদের ভাইস প্রেসিডেন্ট ঢাকা এসে পদক দিয়ে গিয়েছে। 100 মিটার দৌড়ে প্রথম হয়েছি, তদবির করে তো হয় নাই। 64, 65, 66 সালে খেলাধুলার পাগল ছিলাম, রাজনীতি করেছি, জনগণের ভোটে এমপি হয়েছি। বেগম জিয়াউর রহমান তারা আমার অনেক আগে থেকেই, রাজনীতি করার আগে থেকেই পরিচিত। সেনাবাহিনীর সদস্য হিসাবে, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তরুণ অফিসার হিসাবে তাদের সাথে বহু আগে থেকে পরিচয়। সেই কারণে বিএনপিতে যোগ দিয়েছি। আমার মনে হয় সরকার নিজেদের ব্যর্থতা ঢাকার জন্যেই এই ধরনের ব্যক্তিবর্গকে হয়তো উৎসাহিত করে, কিংবা কেউ সরকারের মদতপুষ্ট হয়েই নিজেদের উচ্চাশা চরিতার্থ না হওয়ার কারণে হতাশায় ভোগে এইভাবে পত্রপত্রিকায় আমার বিরুদ্ধে বিষোদ্গার করার চেষ্টা করছে। দেশের বর্তমান অবস্থা কি? দ্রব্যমূল্যের ঊর্ধ্বমূল্যের কারণে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে।
আমিও বাণিজ্য মন্ত্রী ছিলাম শেষ 6 মাস, পানি সম্পদ এবং বাণিজ্য দুটি মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলাম আমি। আমাদের সময় বেগম জিয়ার সরকারের আমলে দ্রব্যমূল্য এর চাইতে অনেক বেশি নিয়ন্ত্রণে ছিল। সিন্ডিকেটকে আমরা অনেকটাই নিয়ন্ত্রণ করতে পেরেছি এবং জনগণ এইভাবে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে দিশাহারা হয়ে পড়েনি। আমরাও মন্ত্রী হিসাবে খেজুরের বদলে কাউকে বড়ই খাওয়ার উপদেশ দেয়নি। আজকে জনজীবনে কিছু সংখ্যক লুটেরার কারণে, কিছু সংখ্যক দুর্বৃত্ত ব্যবসায়ীর কারণে, কিছু সংখ্যক ব্যাংক লুটেরার কারণে অর্থনীতি পর্যদস্ত, জনজীবনে দুর্বিষহ অবস্থার সৃষ্টি হয়েছে। সংবাদপত্র সমূহ সেদিকে মনোযোগ দিবেন, জনগণের আশা আকাঙ্ক্ষার কথা তুলে ধরবেন, এটাই আমরা আশা করি। সুইস ব্যাংকে কাদের অ্যাকাউন্ট আছে তাদের নাম তো দেখি না এসব পত্র পত্রিকায়। যারা ব্যাংক লুট করে ব্যাংক সমূহকে অকার্যকর করে দিয়েছে তাদের নামও দেখি না। যারা কানাডা, আমেরিকাতে, মালয়েশিয়াতে বিলাসবহুল বাড়ি করেছে তাদের সম্বন্ধেও কোনো আর্টিকেল দেখি না। তারা 6 মাস আগের পুরনো কথা কি উদ্দেশ্যে এসব নিয়ে এসছেন। সাকিব আল হাসানের মতো নন্দিত ক্রীড়াবিদ এবং আমার মতো একজন বয়স্ক রাজনীতিবিদ যার দুর্নীতির কোনো ইতিহাস নাই, ঢাকা শহরে কোনো বাড়ি নাই, পিতার দেওয়া বাড়িতে থাকি, আমার বিরুদ্ধে দুদকের কোনো মামলাও নাই, তো যেসব ক্ষেত্রে তাদের মনোযোগ দেওয়া উচিত, জাতীয় জীবনকে প্রভাবিত করে এইসব সংবাদের প্রতি তাদের মনোযোগ দিলে দেশবাসী রক্ষা পাবে, দেশও অনেক উন্নত হবে। আমি একজন মুক্তিযোদ্ধা, মাথা উঁচু করে সারা জীবন চলেছি। এখন শেষ বয়সে মর্যাদার সাথেই বসবাস করতে চাই। জাতীয়তাবাদের একজন পরীক্ষিত সৈনিক হিসাবে জাতীয়তাবাদী দলকে সার্ভিস দিতে চাই এবং সমাজ মর্যাদার সাথে বসবাস করতে চাই। আমি আশা করব আমার বিরুদ্ধে এই ধরনের বিরূপ প্রচারণা করবেন না। প্লিজ লিভ মি অ্যালোন। আমি কোনো বিরাট রাজনীতিবিদ না। ইলেকশন দিলে এলাকায় যে ভোটে দাঁড়াই, আপনারা কেউ আমার এলাকা লালমোহন এবং তজুমুদ্দিন ভিজিট করে দেখতে পারেন। সেখানে জনগণ এইসব ভুয়া মিথ্যা প্রচারণায় কান দেয় না, তবে আমার দলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে। সাকিব আল হাসান দল করবেন, রাজনীতি করবেন, এটা তার বিষয়, সেটি তিনি সিদ্ধান্ত নিয়েছেন। তার সাথে আমাকে যুক্ত করার কোনো প্রয়োজন নাই। আমার সর্বশেষ কাজটা আপনারা দেখেন, কি করেছি, কি অপরাধ করেছি। আমি কি বিএনএমে যোগ দিয়েছি, দল ভেঙেছি? আমি তো দেশেই ছিলাম না। 2 মাস আগে আমার উদ্দেশ্য, আমার পরিকল্পনা জনসম্মুখে প্রকাশ করে গিয়েছি। তারপর এইসব মতলবী নিউজ আমাকে বিব্রত করে, দেশের তরুণ সমাজকে বিব্রত করে। ক্রীড়াঙ্গনে একসময় ভালো ক্রীড়াবিদ ছিলাম, নাম করা ক্রীড়াবিদ ছিলাম, আন্তর্জাতিক খেলোয়াড় ছিলাম, একমাত্র বাঙালি ছিলাম পাকিস্তান জাতীয় দলে। সুতরাং ক্রীড়াবিদদের প্রতি দুর্বলতা আছে। সাকিব আল হাসানের দোষ ত্রুটি থাকতে পারে, কিন্তু খেলোয়াড় হিসেবে তিনি ইনকম্পারেবল ইন বাংলাদেশ। রাজনীতি করুক, যাই করুক, এদেরকে হতাশ করে তারা খেলাধুলা ছেড়ে দেখ, এই ধরনের পরিস্থিতিতে এসব জায়গায় তাদেরকে ডোন্ট পুশ দেম টু দ্যাট এক্সটেন্ট। যাই হোক, আপনারা যারা কষ্ট করে আছেন ধন্যবাদ জানাই। আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে, নিতে প্রস্তুত আছি। আমার কোনো অন্ধকার দিক নেই আমার জীবনে। প্লিজ গো অ্যাহেড। জি, বিএনএম এর সাধারণ সম্পাদক আমার কাছে নিয়ে এসেছে তাকে উৎসাহিত করার জন্য যে মেজর হাফিজ থাকবে আমাদের দলে। ওই যে আমরা বললাম কয়েকজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা, জনগণের সাথে কোনো সম্পর্ক নাই, মাত্র 3-4-5 জন, তারাই এই দল সৃষ্টি করেছে সরকারের আনুকূল্যে। তারাই তাকে নিয়ে এসেছে আমার কাছে তাকে আশ্বস্ত করার জন্যে। তো সে তো আশ্বস্ত মোটেই হয়নি, সে তার পথ বেছে নিয়েছে, আমিও আমার পথ বেছে নিয়েছি। না না, হ্যাঁ, ওটা সম্ভবত বিএমএ ফর্ম ছিল, বিএমএম অফিসে গেলে পারতে পারেন। আমি কোনোদিন বিএমএ অফিসে যাই নাই, জানিও না কোথায় আছে। পত্রপত্রিকায় আপনাদের মতোই দেখি। আর আমি যদি সরকারের যোগশাসনে বিএনপিতে বিএনএম এ কোনো কারণে যোগ দিতাম,
আর যদি সে সময় নির্বাচন না যেতাম তাহলে আমার কি অবস্থা হতো সবাই বুঝতে পারেন। এই সরকার দমন পীড়নে অত্যন্ত অভ্যস্ত। জীবনে কোনোদিন জেল খাটতে হবে জনতা ব্যাংকের গাড়ি পুড়িয়েছি। 34 বছর আগে জনতা ব্যাংকের চেয়ারম্যান ছিলাম আমি। অনেক লুটের আগে ঠেকিয়েছি। ওয়ালসো টাওয়ার, অন্যান্য জায়গায়, বিভিন্ন জায়গায় অর্থ লোপাট করার চেষ্টা করেছে, আমি ব্যাংকের স্বার্থ রক্ষা করেছি। জনতা ব্যাংকের সে সময়কার যে কোনো কর্মকর্তাকে 34 বছর আগে যারা কর্মরত ছিলেন জিজ্ঞাসা করলে সেটি পাওয়া যাবে। আর আমার বিরুদ্ধে অভিযোগ আমি জনতা ব্যাংকের গাড়ি পুড়িয়েছি। এই মামলার অভিযোগকারী পুলিশ, সাক্ষী পুলিশ, সাজা দেওয়া হয়েছে আমাদের মতো লোক। আমি এবং সাবেক বিমান বাহিনীর প্রধান আমরা গাড়ি পোড়াতে গিয়েছি। সেদিন ঢাকা শহরে কোথাও কোনো ধরনের কোনো গন্ডগোল হয়নি। হ্যাঁ, তারা নিয়ে এসেছে, বিএনএম এর সাধারণ সম্পাদক নিয়ে এসেছে আমার কাছে। আর এই যে আমি বললাম অবসরপ্রাপ্ত কয়েকজন কর্মকর্তা বিএনপি সৃষ্টি করেছেন, তারা আমার পরিচিত, তারা আমার বাসায় প্রায় আসতেন। সেটি কি, কিন্তু এখানে কোনো বিএনএম এর কোনো সভাও হয় নাই। বিএনএম এর আহ্বায়ক কমিটির সবার কথা যেটা পত্রিকা উঠেছে, এটা ডাহা মিথ্যা কথা। ভাই এটা যদি যেতাম তো আমি ইলেকশন করতাম বিএনএম এর হয়ে, আমার কি অসুবিধা ছিল? হ্যাঁ হ্যাঁ, সাকিব আল হাসান এই দলে যোগদান দিতে চেয়েছিল, সেই জন্য তারা আগে থেকে তার সইটি নিয়ে আমার কাছে দিয়েছে। তো এটা এখন তাদের কাছে পাওয়া যেতে পারে। আমি সাকিবকে সেই দিনই অনুৎসাহিত করেছি। তারা আশা করেছিলেন যে আমি যোগ দেব, সেটা তো আমি স্বীকারই করি। সাংবাদিক সম্মেলন করে আপনাদের সামনেই বলেছিলাম নির্বাচনের 2 মাস আগে। হ্যাঁ, তথ্যমন্ত্রী বলেছেন না হাফিজ সাহেব বিএনপিতে বিএনএম এ যোগ দিচ্ছেন। আমি তো পরের দিনই প্রতিবাদ করেছি যে আমি যোগ দেবো না। না না, কখনোই কখনোই না। আমার এই যে রিটায়ার্ড অফিসাররা, এই যে 4-5 জনের কথা বললাম, তারপর আমার উপরে ক্ষুব্ধ, কেন আমি যোগ দিচ্ছি না। তারা বলছে আমি টাল বাহানা করছি। ভাই 42 বছর দল করার পর দল ছাড়া কি এত সোজা নাকি? কেন ছাড়বো একটা অজানা অচেনা দলে? ভাই রাজনীতিক, আপনারা অনেক রাজনীতিবিদের ইন্টারভিউ নেন, আমি 2 নম্বরই লোক না, 2 নম্বরই কথাও বলি না। আমি একদম মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। এ দেশের স্বাধীনতা অঙ্গনে অংশ নিয়েছি, স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছি। এই দীর্ঘ রাজনৈতিক জীবনে কোনো দুর্নীতি কখনো জড়াই নেই। অনেক সময় যেহেতু আমাদের দলে কাউন্সিল হয় না, সেই সময় মাঝে মাঝে পরামর্শ দিয়েছি, পত্রিকা সেগুলো উঠেছে। কিন্তু তার মানে এই না যে দল সম্পর্কে বা আমার নেত্রী বেগম জিয়া সম্পর্কে কখনো কোনো অসৌজন্যমূলক